Hello, sir. My name is Ashna Kumari. I am from class 7 from Indira Academy. This model is based on water pollution. Water is very essential for our life, but sadly, we are polluting rivers and lakes with chemical, plastic, and garbage. Drinking dirty water causes diseases like typhoid, and aquatic animals are also suffer with this. So, we have to clean our environment and water bodies. Thank you. আজকে আমাদের টপিক ডিজাস্টার রেজিলিয়েন্স বা দুর্যোগ স্থিতিস্থাপকতা, অর্থাৎ যে কোনো দুর্যোগ বা আমি ব্রাহ্ম গার্লসের স্টুডেন্ট, ব্রাহ্ম বালিকা শিক্ষালয় থেকে এসেছি এবং আমার নাম অহনা দত্ত। আমি 10ম শ্রেণীর ছাত্রী। তো আজকে আমার টপিক হচ্ছে ডিজাস্টার রেজিলিয়েন্স বা দুর্যোগ স্থিতিস্থাপকতা, অর্থাৎ যে কোনো দুর্যোগ বা বিপর্যয় ঘটলে তাকে প্রতিরোধ করে আমরা কীভাবে আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারবো তারই কিছু পদ্ধতি দেখানো হয়েছে। এখানে আমি সুন্দরবনটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। প্রথমে আমরা দেখিয়েছি ম্যানগ্রোভ অঞ্চল, সুন্দরবনের যে বসতি ম্যানগ্রোভ অঞ্চল। আমরা জানি যে গাছের যে মূলগুলি তা মাটির অনেক গভীরে গিয়ে মাটিকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে, ফলে ভূমিক্ষয় রোধ করে। এখানে যেমন আমরা দেখেছি নো ম্যানগ্রোভ, মিডিয়াম ম্যানগ্রোভ এবং ডেন্স ম্যানগ্রোভ। নো ম্যানগ্রোভ অর্থাৎ মানুষ নিজের সুবিধার্থে প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলেছে, ফলে কি মাটি আলগা হয়ে গেছে এবং এখানে ভূমিক্ষয় ঘটেছে। পরবর্তীতে রয়েছে মিডিয়াম ম্যানগ্রোভ, অর্থাৎ গাছ কাটা হয়েছে কিন্তু তুলনামূলক কম, ফলে এখানে ভূমিক্ষয় ঘটেছে কিন্তু অপেক্ষাকৃত অনেকটাই কম। এবং এখানে দেখা যাচ্ছে ভূমিক্ষয়ের পরিমাণ ভূমিক্ষয় প্রায় হয়নি বললেই চলে, কারণ এখানে ডেন্স ম্যানগ্রোভ, ঘন বনভূমি। সুতরাং বার্তা এটাই যে বেশি পরিমাণে গাছ লাগানো উচিত এবং গাছ কাটার পরিমাণ যতটা সম্ভব কম করা উচিত, কারণ এই মাত্রায় ভূমিক্ষয় হতে থাকলে পরবর্তীকালে অদূর ভবিষ্যতে আমাদেরই খুব বিপদ। এরপরে আসছি হচ্ছে আমাদের সুন্দরবনের যে বসতি অঞ্চল বা রেসিডেন্সিয়াল এরিয়া, সুন্দরবনের বসতি অঞ্চল, যেখানে কি আমরা জানি যে বন্যপ্রাণীরা মাঝে মধ্যেই এই খাদ্যের চাহিদায় সুন্দরবনের বসতি অঞ্চলের মধ্যে ঢুকে পড়ে, ফলে মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাত দেখা যায়, যখন একজনের মৃত্যু ঘটে। এটা থেকে আর কি সম্প্রতি সুপ্রিম কোর্ট ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট বা মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাতকে ন্যাচারাল ডিজাস্টার বা বিপর্যয় হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন। এই যে states must actively consider notifying any human wildlife conflict as a natural disaster. এনভায়রনমেন্ট মিনিস্টারও এটাকে সম্মতি জানিয়েছেন। সুতরাং বর্তমানে এটিও একটি বিপর্যয়ের আকার ধারণ করেছে। এই যে মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাত, এইটা থেকে বাঁচার জন্য আমরা, যেখানে একজনের মৃত্যু ঘটে, এটা থেকে বাঁচার জন্য আমরা এই বসতি অঞ্চলের চারপাশে যে বেড়ার সঙ্গে আমরা খুব সূক্ষ্ম কারেন্টযুক্ত ইলেকট্রিক ওয়্যার লাগাতে পারি, যেখানে ম্যাক্সিমাম 12 ভোল্টেজ থাকবে। এবার হ্যাঁ, তাতে তেমন কিছুই হবে না, কি হবে না, ওই পশু পাখি যখন আসবে, বন্যপ্রাণীরা তারা যে ছোঁয়াটা স্পর্শ করবে, তারা সেন্সেশন হবে, তারা খুব সূক্ষ্ম শক খাবে, ইলেকট্রিক শক খাবে, যেটা তাদের কোনো প্রাণ সংশয় ঘটবে না, তারা ভয় পেয়ে পালিয়ে যাবে। কারণ পশু পাখি হ্যাঁ অনুভব করা যাবে, খুব সূক্ষ্ম শক খাবে, সেন্সেশন অনুভব করা যাবে। আর এতটাই সূক্ষ্ম যে তারা ভয় পাবে, কারণ তারা তো টেকনোলজি সম্পর্কে এত অবগত আমার মনে হয় না, তো তারা অনুভব করতে পারবে না, ভয় পেয়ে পালিয়ে যাবে। কারণ তাদের মৃত্যু তো দূরের কথা, তাদের কোনো রকম কোনো ক্ষতি করাই আমাদের পক্ষে, তাদের ক্ষতি করা অদূর ভবিষ্যতে আমাদের নিজেদের ক্ষতি করা। তো 12 ভোল্টে যে বেশি দিলে তাদের ক্ষতি হবে, সেটা কখনোই করা উচিত নয়, তাহলে আমরাই হয়তো বাঁচতে পারবো না আর কিছু বছর পরে। তো এইটা এরপরে আসছি আবারও সেই ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট। এটা হচ্ছে এটা বেসিক্যালি খুব ওই উত্তরবঙ্গের দিকে বা নর্থ বেঙ্গলের প্রচণ্ড দেখা যায় যে হাতিদের চলাচলের রাস্তার ওপর দিয়ে রেল লাইন বানানো হয়, ফলে প্রচুর হাতি মারা পড়ে এবং তার সঙ্গে সঙ্গে হাতি বর্তমানে বিপন্ন প্রায়। তা থেকে বাঁচার জন্য আমরা যেটা করতে পারি, এই রেল লাইনের ওপরে বা কাছে পিঠে কোথাও আমরা সেন্সার বসাতে পারি। আর কি হাতিরা সবসময় দলবদ্ধভাবে চলাফেরা করে, সুতরাং যে একটা ভালো মতো প্রেশার ক্রিয়েট হবে, একটা চাপ তৈরি হবে, যখনটা হবে সে একটা এই সেন্সারে সেন্স করবে অন্তত 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার দূর থেকে ট্রেনের যে ড্রাইভার সে সিগন্যাল পাবে, সে থামতে পারবেন। এবার চলে যাওয়ার পর যেহেতু দলবদ্ধভাবে চলাফেরা করে, চলে যাওয়ার পর অনেকক্ষণ ধরে কোনো মুভমেন্ট না হলে এটা আবার সেন্স করবে আর এটা আবার চলতে পারবে। আর লাস্টলি এখানে আমরা দেখিয়েছি ঘূর্ণিঝড় বা সাইক্লোন।
এটা হচ্ছে আমরা জানি যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ ঘূর্ণিঝড় বা সাইক্লোন ওই বঙ্গোপসাগরের দিক দিয়ে আসে এবং সুন্দরবন এরিয়া হয়ে আসে, এবং সুন্দরবন যে পশু পাখিদের তাদের প্রচুর ক্ষয়ক্ষতি বলতে মৃত্যু ঘটে, প্রচুর হারে মৃত্যু ঘটে। তো এটা থেকে বাঁচার জন্য আমরা মানে ওদেরকে বাঁচানোর জন্য আমরা এবার কি আমরা সাইক্লোনকে তো আটকাতে পারবো না এবং পশু পাখিদের কোনো স্থায়ী সমাধান দিতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তাদের সাময়িক সুরক্ষা প্রদান করতে পারি শেল্টার বানিয়ে। শেল্টার বা আশ্রয়স্থল, শক্তপোক্ত স্থায়ী আশ্রয়স্থল বানিয়ে আমরা তাদেরকে সাময়িক সুরক্ষা প্রদান করতে পারি, এখানে তারা আশ্রয় গ্রহণ করতে পারে। এবং এই যে আশ্রয়ের শেল্টারের প্রতি তাদের আকৃষ্ট করে আনার যে কাজটা আমরা বন দপ্তরের সাহায্য নিয়ে করতে পারি। বিভিন্ন খাদ্যের বা বিভিন্ন জিনিসের প্রলোভন দেখিয়ে এই শেল্টার প্রতি তাদের আশ্রয় মানে আনা যায়, আকৃষ্ট করে আনা যায়। তো আমি বলছি না যে একদম মৃত্যুর হার একদম কমে যাবে, কিন্তু অনেকাংশে বহুলাংশে আমরা তাদের মৃত্যুর হারটা কমাতে পারবো। আজকে আমাদের বিষয় হচ্ছে ওয়াটার পিউরিফিকেশন ইউজিং এগ্রিকালচারাল ওয়েস্ট বা টেকসই উন্নয়ন এর উপর আমাদের আজকে পুরো মডেলটি। তো এটা হচ্ছে আমরা যে কৃষিকাজে যে সমস্ত জল ব্যবহার করে থাকি সেই জল অবিশুদ্ধ বা পরিষ্কার থাকে না এবং সেটি ময়লা নোংরা হয়ে যায়। সেই জলটিকে আমরা কীভাবে রিইউজ বা রিসাইকেল করতে পারি, তো এখানে আমরা দেখিয়েছি ওই মডেলটি। বর্তমানে যেরকম আমরা উন্নয়নের পথে অগ্রসর হচ্ছি সেরকমভাবেই আমরা অন্ধকারাচ্ছন্ন হচ্ছে আমাদের পরিবেশ বিভিন্নভাবে দূষিত হচ্ছে, যেরকম জল দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ ইত্যাদি দূষণের সম্মুখীন হচ্ছি আমরা। এবং এই দূষণকে রোধ করার জন্যই আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়নের কিছু লক্ষ্য নিয়েছি। তার মধ্যে আছে 17টি লক্ষ্য প্রধানত, এবং তার মধ্যে ষষ্ঠ বা 6th গোল যেটা আছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের উপর ভিত্তি করে আজকে আমাদের মডেল। তো এখানে আমরা বড় পাথর, ধানের তুষ, চারকোল এবং তুলো নিয়েছি। যখন আমরা অবিশুদ্ধ বা অপরিশ্রুত জলটিকে আমরা বড় পাথরের উপর ঢালি, বড় পাথরের মধ্যে সেই জলের মধ্যে থাকা বিভিন্ন বড় আকারের ধূলিকণা, বালিকণা, কাঁকড় সেই সমস্ত জিনিসগুলিকে শোষণ করে, এবং তার পরের ধাপে ধানের তুষ জলের মধ্যে যে একটা বাজে নোংরা গন্ধ এবং একটা বাজে কালার হয় সেটাকে শোষণ করে, এবং তার পরের ধাপে চারকোল জলের মধ্যে উপস্থিত বিভিন্ন রাসায়নিক পদার্থ যেরকম আর্সেনিক, সবথেকে প্রধানত হচ্ছে আর্সেনিক, এই সমস্ত বিষাক্ত রাসায়নিক পদার্থগুলিকে শোষণ করে। এবং সর্বশেষ ধাপে তুলো জলের মধ্যে উপস্থিত বিভিন্ন আণুবীক্ষণিক কণাগুলিকে শোষণ করে এবং আমরা পরিশ্রুত জলটি পাই। এই পরিশ্রুত জলটি আমরা ঘরোয়া কাজে ব্যবহার করতে পারি এবং এটিকে আমরা পুনরায় সঞ্চয় করে রেখে কৃষিকাজেও ব্যবহার করতে পারি। এর সুবিধা হচ্ছে এটি খুবই স্বল্প ব্যয়মূল্য এবং এটি পকেট ফ্রেন্ডলি। এটি খুব কম সময়ে তৈরি করা যায় এবং যে সমস্ত গ্রামাঞ্চলে জলের অভাব দেখতে পাওয়া যায় সেই সমস্ত জায়গায় আমরা এই মডেল ইউজ করে অনেকটাই জলদূষণ কমাতে পারি। এভাবে আমরা দূষণের কিছুটা অংশ হলেও কমাতে পারি। আমার নাম তিথিমাল। वेलकम टू आवर प्रोजेक्ट सर। तो आज का हमारा टॉपिक बायोलॉजी के एक पार्ट से लिया गया है जो कि फोटोसिंथेसिस। फोटोसिंथेसिस सिर्फ हमारे एनवायरनमेंट के लिए ही नहीं बल्कि हमारे पूरे अर्थ के लिए बहुत इंपॉर्टेंट है, क्योंकि ये मेन शुरू से बताएं। सो आज का हमारा टॉपिक बायोलॉजी के एक पार्ट से लिया गया है जो कि फोटोसिंथेसिस। फोटोसिंथेसिस सिर्फ हमारे एनवायरनमेंट के लिए ही नहीं बल्कि हमारे पूरे अर्थ के लिए बहुत इंपॉर्टेंट है, क्योंकि ये मेन सोर्स ऑफ ऑक्सीजन है। अगर ये नहीं होता तो शायद आज हम लोग सांस नहीं ले पाते। इसीलिए आज के प्रोजेक्ट में हमने ये बहुत अच्छे तरीके से बताने की कोशिश की है कि किस तरह फोटोसिंथेसिस हमारे लिए इम्पॉर्टेंट है। सो जैसे हमारे खाना बनाने के लिए कुछ मेन इंग्रेडिएंट्स होते हैं, वैसे इसके लिए भी कुछ मेन इंग्रेडिएंट्स है, जैसे कि सनलाइट, वाटर एंड कार्बन डाइऑक्साइड। सो जो सनलाइट होते हैं वो पत्तों में मौजूद क्लोरोफिल से एब्जॉर्ब हो जाते हैं, और जो वाटर होता है वो रूट्स की मदद से पेड़ के अंदर जाता है। रूट्स की मदद से पेड़ के अंदर जाता है और उसे दो हिस्सों में तोड़ता है, एक ऑक्सीजन और एक हाइड्रोजन। सो जो ऑक्सीजन होता है वो हमारे एनवायरनमेंट में मिल जाता है, और जो हाइड्रोजन होता है वो ग्लूकोज की शक्ल में इस पेड़ में रहता है इसे बढ़ने के लिए। इसके अलावा
साइमल्टेनियसली सेल्यूलर रेस्पिरेशन फोटोसिंथेसिस का एक अपोजिट प्रोसेस है, इसलिए हम लोग इसे ही बताने की कोशिश की है। ये वो प्रोसेस है जो ग्रीन प्लांट में मौजूद, ये वो प्रोसेस है जो ना फोटोसिंथेसिस से अपोजिट होते हैं और ये दिन और रात में नहीं होते। इन प्रेजेंस ऑफ सनलाइट इसका मैंडेटरी नहीं है और ये फोटोसिंथेसिस का अपोजिट है, इसलिए इसमें ग्लूकोज को तोड़ा जाता है और यही ब्रेक डाउन के नतीजे में हमें कार्बन डाइऑक्साइड गैस मिलता है, बहुत सारे ATPs मिलते हैं, यानी बहुत सारा एनर्जी मिलता है। इन्हीं सब एनर्जी की वजह से अपना सारा काम करते हैं। जैसे हमारे हर काम करने में हमको एनर्जी की ज़रूरत पड़ती है, जैसे कि चलना फिरना, खाना पीना, पढ़ना वगैरह, हर चीज़ में हम लोग को एनर्जी की ज़रूरत पड़ती है। वो हमें फोटोसिंथेसिस के ज़रिए ही हासिल होती है। थैंक यू। जिक्रा निसार। जीरत परवीन। তো আমরা বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার্ড এইচএস স্কুল থেকে এসেছি, আমরা সবাই ক্লাস 10-এর ছেলে। তো আমরা এখানে আজকে দুটো মডেলকে তুলে ধরেছি, একটা হচ্ছে এয়ার পলিউশন কন্ট্রোল আর একটা হচ্ছে মাইক্রো ওভেন। ফার্স্টে আমরা এয়ার পলিউশন কন্ট্রোলটা নিয়ে কথা বলবো। বর্তমানে পৃথিবীতে যে পরিবেশের অবনমনের পিছনে প্রধান কারণই হচ্ছে বায়ু দূষণ, আর এই বায়ু দূষণকে রোধ করার জন্যই আমরা এই মডেলটা তুলে ধরেছি। এই মডেলটার চারদিকে আমরা বায়ু দূষণের কয়েকটা কারণ তুলে ধরেছি। আগে এখানে আমরা দেখিয়েছি একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি থেকে যে ধোঁয়াটা বেরোয় তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি বিভিন্ন বিষাক্ত গ্যাসগুলো থাকে যা বায়ুর সাথে মিশে গিয়ে বায়ু দূষণ ঘটায়। এখানে আমাদের একটা এগ্রিকালচারাল ফিল্ড দেখিয়েছি, এই এগ্রিকালচারাল ফিল্ডে যখন আমরা কেমিক্যাল ফার্টিলাইজারগুলোকে স্প্রে করি তখন এই ফার্টিলাইজারের বিভিন্ন ছোটো ছোটো কণাগুলো বাতাসের সঙ্গে মিশে গিয়ে বায়ু দূষণ ঘটায়। আবার এখানে আমরা একটা অয়েল এক্সক্রেশন প্ল্যান্ট দেখিয়েছি, এই অয়েল এক্সক্রেশন ডাম্প ওয়েলের মাধ্যমে যখন আমরা অয়েলটাকে ভূগর্ভ থেকে তুলে আনি তখন সেই অয়েলের বিভিন্ন স্তরের মাঝে জমে থাকা মিথেন গ্যাসটা লিক করে এবং এই লিক মিথেন গ্যাসটা বাইরে এসে বায়ুর সাথে মিশে বায়ু দূষণ ঘটায়। এছাড়াও বিভিন্ন গাড়ি, বনফায়ার প্রভৃতি থেকেও কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে এসে বায়ু দূষণ ঘটায়। তাই এই সমস্ত বায়ু দূষণকে আমরা রোধ করার জন্যই একটা এয়ার পিউরিফায়ার মাঝখানে তৈরি করেছি। এটা দু সাইডে আমরা দুটো CPU ফ্যান লাগিয়েছি, এই CPU ফ্যানের মধ্য দিয়ে আমরা এখানে ধোঁয়া ঢোকাচ্ছি। ধোঁয়াটা দেখা যাচ্ছে এখানে যে একদম কালো ধোঁয়া, এই কালো ধোঁয়াটাকে ভেতরে ঢোকানোর পর আমরা কিছুক্ষণ এটাকে ধরে রাখবো, যে তারপর যখন ছাড়বো দেখা যাবে একদম ক্লিন এয়ারটা বেরোচ্ছে, এখান দিয়ে কোনো রকম এয়ার কালো ধোঁয়া দেখা যাবে না, কারণ ভেতরে এটা কয়েকটা স্তরের মাধ্যমে পরিষ্কার হয়ে উপর দিয়ে বেরোচ্ছে। ভেতরে মেকানিজমটা আছে হচ্ছে এখানে যে মানে একটা বিচ্ছিরি উগ্র গন্ধ আসছে সেটাও কি ফিল্টার হয়ে যাবে? বিচ্ছিরি উগ্র গন্ধ, এটা একটা ধূপ জ্বালিয়ে আমরা করেছি। ধূপের গন্ধটাকে খুব সহজে করা যাবে না, কারণ ধূপের গন্ধটা তো খুবই উগ্র, গন্ধটা হয়তো থেকে যাবে কিন্তু ওর ভেতরে যে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো থাকবে সেগুলোকে এটা ফিল্টার করতে পারবে। এখানে আমরা কয়েকটা লেয়ারে ফিল্টারের ব্যবস্থা করেছি। এখানে আমরা কয়েকটা অ্যাক্টিভেটেড চারকোল দিয়েছি। অ্যাক্টিভেটেড চারকোলগুলো কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের যৌগগুলোকে অ্যাবজর্ব করবে। নিচে আমরা দিয়েছি একটা স্লাইম ওয়াটার বা চুন জল, এই চুন জলটা কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নেবে এবং চুনা পাথর গঠন করবে। এরপর আমরা এই পাইপটার নিচে দিয়েছি একটা কটনের লেয়ার, এই কটনের লেয়ারটা বায়ুর মধ্যে থাকা বড় বড় ডাস্ট পার্টিকেলগুলোকে অ্যাবজর্ব করবে। আর পাইপের ঠিক মাঝখানটাতে আমরা দিয়েছি একটা ফিল্টার পেপার, এই ফিল্টার পেপারটা বাকি অবশিষ্ট থাকা বড় পার্টিকেলগুলোকে অ্যাবজর্ব করে নিয়ে 60 to 70% ক্লিন করে এয়ারটাকে ওপর দিয়ে বার করবে। এটা সম্পূর্ণরূপে 100% ক্লিন করবে না, বাট 60 to 70% ক্লিন করতে সক্ষম।